শুরু থেকে আন্দোলনেই ছিলাম। তো 4 আগস্টে কাঁঠালবাগান পুকুরপাড় মসজিদের পাশে আমার বাসা। তো ভাবলাম আজকে শাহবাগ হাতিরপুল না হয়ে আমি বাংলা মোটর হয়ে শাহবাগে আন্দোলনে যোগদান করব। পরে আসে দেখি এখানে প্রচুর লোক, আমি মনে করি আমাদের ছাত্র ভাইরা আন্দোলনের জন্য রাজপথে আছে। পরে সেই সময় আমি স্লোগান ধরি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এর মধ্যে আমি জানতে পারি নাই যে ওগুলো আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেপেলে। এই স্লোগান দেওয়ার শেষ না হওয়ার আগেই একজন পিছন থেকে আমাকে ধাম করে বাড়ি মারে রাখে। এর মধ্যে মিনিমাম 50 জন আমাকে ঘেরাও করে ধরে প্রচুর পরিমাণে বাড়ি মারে এবং রান্দাও দিয়ে চাপাতি দিয়ে কোপ মারে। এই যে আমার হাতে কোপ মারছে এখানে। পরে এর মধ্যে আমি এভাবে পড়ে যাই প্রচুরভাবে। ওরা যখন আমাকে বাড়ি মারা শুরু করে, পড়ে যাওয়ার পরে ওরা কখন গুলি করছে আমি জানি না। আমি মনে করছি যে আমার প্রচুরভাবে বাড়ি মারছে, এই জন্যই আমি মনে খুব হয়ে গেছি। ওরা গুলি করার পরে চলে যায়। পরে আমি একাই ব্যথার জন্য কাতরাইতেছি, আমার পা অবশ হয়ে গেছে এবং খুব জ্বালা যন্ত্রণা করতেছে। এর মধ্যে কিছু পার্শ্ববর্তী লোক যারা আগায় আসে, এরা আমাকে ধরার পরে রিক্সায় তোলার পরে আমি ভাবলাম যে আমার বাসার এই পাশেই যেহেতু সেন্ট্রাল হসপিটাল, তাহলে আমি এখানেই আগে প্রাথমিক চিকিৎসাটা নেই। পরে ভাবলাম যে আমি গেলে তো হবে না, আমার পরিবার বা আমার কোনো বন্ধু বান্ধব লাগবে। পরে আমি বললাম যে আমার ভাই মন্তাজুল ইসলাম, ওনাকে ফোন দেন। ওনার ফোন দিতে একটু দেরি হওয়ার পরে আমি বললাম যে আমার এক ক্লোজ বড় ভাই আছে মাইনুল ইসলাম পুলক, শাহবাগ থানার। এখন যেহেতু দেশের পরিস্থিতি খুব খারাপ, তো ওনাকে একটু ফোন দিলে মনে হয় আমি একটু হেল্প পাবো। সেই জায়গা থেকে ওনাকে ফোন দিই। উনি বললো ঠিক আছে, তুমি যেহেতু সেন্ট্রালে যাচ্ছ যাও, সমস্যা নেই। সেন্ট্রালে যাওয়ার পরে ওরা আমাকে কোনো চিকিৎসা দেয়নি, বললো যে আমরা আপাতত এই গুলিবিদ্ধ বা এরকম কোনো পেশেন্ট নিচ্ছি না, কোনো ট্রিটমেন্ট দেয় নাই আমাকে। ওখান থেকে ফেরত নিয়ে আমি তখন আমাকে আবার আমার ভাই আসে, আমার ভাই আসার পরে তখন পপুলারে নিয়ে যায়। পপুলারে নিয়ে যাওয়ার পরে ওখানে আমি যাই দেখি মিনিমাম শত শত স্টুডেন্ট, কাকে রাখে কাকে ট্রিটমেন্ট দিবে এরকম একটা পজিশন। তো তারপরেও একজন আমাকে ধরে একটা বেডে শোয়ে আমার কোনো মতো যেগুলো রক্ত বাইর হচ্ছে এগুলো মুছে শুধু ব্যান্ডেজ করলো। বললো যে আমরা এই ট্রিটমেন্ট তো আমরা সাধারণত এখানে দিতে পারবো না, আপনারা ঢাকা মেডিকেলে চলে যান। পরে ওখানে কিছু ছাত্ররা খুব সহযোগিতা করতেছিল, যারা গুলিবিদ্ধ বা এরকম আহত, এদেরকে ধরে ধরে একটা অ্যাম্বুলেন্স আসলো। একটা অ্যাম্বুলেন্সে আমরা মিনিমাম 5 থেকে 6 জন অসুস্থ রোগী এবং ওদের গার্ডিয়ানগুলা, প্রায় 10-12 জনের উপরে একটা অ্যাম্বুলেন্সে। এই অবস্থায় কেমন সিচুয়েশন হবে আপনারা বুঝতে পারতেছেন। পরে ঢাকা মেডিকেলে যাই। ঢাকা মেডিকেলে যাওয়ার সাথে সাথে ওখানেও ছাত্ররা খুব হেল্পফুল। ওরা গাড়ি থেকে যাওয়ার সাথে সাথে ওরা ধরাধরি করে নামায় ওখানে আমি বেডে শোয়ার পরে কিছুক্ষণ পর ওরা আসে। তারপরে আমাকে এক্সরে রুমে পাঠায়। এক্সরে রুমে পাঠার পরে ওইখানে ধরা পড়ে যে আমার পায়ে জয়েন্টের উপরে যায় গুলি আটকে আছে। এরপরে ওরা তাড়াহুড়া করে আমাকে ব্যান্ডেজ করে এখন ভর্তির একটা ব্যবস্থা করলো। দেখি কোথাও জায়গা নাই, সিট তো নাই, মেঝেতেও নাই, কোথাও ব্রান্দাও নাই, কোথাও জায়গা নাই। তো আমার ভাই কোনো মতো করে একটা ফোম দিয়ে এক সাইডে আমাকে শোয়ে রাখলো। পরের দিন সকালে ডাক্তার আসে, আমার রিপোর্ট দেখতেছে আপনার বাসা কই আমাকে জিজ্ঞাসা করলো। আমি বললাম সব কিছু, আমার বাসা কাঁঠালবাগান পুকুরপাড় মসজিদের এখানেই। তো ওনারা আমাকে বললো যে আপনার এই গুলিটা মিনিমাম 15 থেকে 20 দিন যদি না বাইর করি আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার এখনও আহত অনেক ভাইয়েরা রাস্তার মধ্যে কাতরাইতেছে, যাদের এখনও চিকিৎসা দিতে পারতেছে। তো আমি ভাবলাম যে আসলে আমি তো বেঁচে আছি, আমি সুস্থ আছি, যেহেতু 15-20 দিন আমার কিচ্ছু হবে না। এই মানবিক দিক থেকে আমি তখন ওনাদের বললাম যে তাহলে আপনারা আমাকে রিলিজ দিয়ে দেন। ওরা আমাকে সাথে রিলিজ দিল। এর মধ্যে ঠিক 11টা বা 11:30 হবে। তখন ভয়াবহ একটা পরিস্থিতি ছিল ঢাকা শহর, পুরো ঢাকা শহরের অবস্থা একটা কালো রাতের মতো অন্ধকার হয়ে গেছিল। আসলে আমি কি বলবো, সেদিনগুলোর কথা মনে পড়লে আমি নিজেকে সামলাতে পারি না, এরকম একটা অবস্থা। পরে এখান থেকে সামান্য একটা অ্যাম্বুলেন্স আমাকে সেখানে 2500 টাকা ভাড়া নেয়, টাকাটাও বড় বিষয় না, আমাকে বাসায় পৌঁছাইতে হবে। এরপরে আমি যখন অ্যাম্বুলেন্সে উঠি, মেডিকেলের গেট থেকে বাইর হওয়ার পরেই আমাকে কিছু পুলিশ সদস্যরা আমাকে ঘেরাও করে ফেলে আমার অ্যাম্বুলেন্স। এরপরে আমি ভাবলাম যে তাহলে আমার মনে হয় আর বাঁচার উপায় নেই, এরা আমাকে এখানে আবার মনে হয় গুলি করবে। পরে আমি ভাবলাম যে আমার তো এক বড় ভাই আছে এসআই মাইনুল ইসলাম পুলক, ওনাকে আমি ফোন দিই। উনি ফোন রিসিভ করে এক পুলিশ ভাইয়ের হাতে দেয়। পরে ওনার সাথে কথা বলার পরে তারপরে আমার অ্যাম্বুলেন্সটা ছাড়ে দেয়। এরপরে আমি বাসায় আসি, মাঝে মধ্যে আমার খোঁজ খবর নেয় পুলক ভাই। এই পর্যন্তই আমার এই। কাউকে চিকিৎসা দিছে কি দেয় নাই আমি সেটা জানি না, আমার চিকিৎসা দেয় নাই আমি সেটা জানি। এবং ওরা বলতেছে আমরা কোনো এই জুলাই আগস্টের কোনো
আহত নিহতদের আমরা কোনো চিকিৎসা দিচ্ছি না, এভাবে বলছে। এবং মানে ওদের কোনো মানবিক মানে যে একটু বোধ, এই জিনিসটা আমি সেন্ট্রাল হসপিটালে কোনো পাই নাই আর কি। যে একটু আমাকে সাদা অল্প একটু স্যাভলন দিয়েও তো একটু তুলার মধ্যে লাগায় আমাকে একটু ডলা দিতে পারতো যে একটু, কিন্তু এটুকু করে নাই তারা। ধন্যবাদ জনাব মুর্তজা আমিন ডিলন এবং গণকণ্ঠ পরিবারকে এবং যারা আজকের অনুষ্ঠান দেখছেন। তো সেদিন ছিল 4 আগস্ট 2024, একটি বিভীষিকাময় দিন। চারদিকে মিছিল, গুলির শব্দ। তো আমি সেদিন অফ ডিউটিতে ছিলাম, আগের রাতে আমার ডিউটি ছিল, তো নাইট করলে পরের দিন ডিউটি থাকে না, তো আমি বাসায় ছিলাম। এই সময় একটি ফোন আসলো সোহেলের কাপা কাপা গলায় যে ভাই আমি গুলিবিদ্ধ হয়েছি। তো এই কথা শোনার পর খুব খারাপ লাগলো। তখন আমি জিজ্ঞেস করলাম যে গুলিবিদ্ধ হয়েছো, তো তোমার সাথে কে আছে? বললো যে আমার সাথে আমার অনেক সহকর্মী আছে। তো আমি বললাম তাহলে দ্রুত তুমি হাসপাতালে চলে যাও, তোমার চিকিৎসা দরকার। তো এরপরে বললো যে ভাই আমি তো কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছি না, আমার তো অ্যাম্বুলেন্সের দরকার। তো আমি বললাম যে ঠিক আছে, আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। তো এরপর 3-4 মিনিটের মধ্যে আমি 2-3টা ফোন করলাম, আমার কিছু শুভাকাঙ্ক্ষী ছিল, তো তারা আমার ফোনে সাড়া দিল এবং অ্যাম্বুলেন্সটা আমি ইনশিওর করে সোহেলকে আমি আবার ফোন ব্যাক করলাম যে সোহেল অ্যাম্বুলেন্স হয়েছে, তুমি কোথায়? তখন সোহেল পপুলার হাসপাতালে অলরেডি চলে গেছিল এবং ওখানে আমি শুনতে পেলাম যে ওর চিকিৎসা যথাযথ হচ্ছে না, ওকে ঢাকা মেডিকেল নেওয়া প্রয়োজন। তো অ্যাম্বুলেন্সে উঠে গেল, আমি তারপরে সার্বিক খোঁজখবর নিলাম যে ঢাকা মেডিকেল গেছে এবং ওখানে কোনো রকম সে চিকিৎসার জন্য তাকে আমি পাঠাতে পেরেছি, এর জন্য আমার নিজের কাছেও খুব ভালো লাগতেছিল। তো তারপর চিকিৎসার পরে যখন সোহেল আবার বাসায় ফিরবে, মানে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রিলিজ দিবে, তো বাসায় যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের দরকার। তো ঠিক আছে সোহেল, আমি আবার আমার শুভাকাঙ্ক্ষীদের ফোন করে আমি একটা অ্যাম্বুলেন্সে ব্যবস্থা করলাম। তো অ্যাম্বুলেন্সে ওরা উঠলো, উঠে কিছু দূর যাওয়ার পর একটা পুলিশ চেকপোস্টে ওদেরকে শহীদ মিনারের সামনে, সম্ভবত শহীদ মিনারের সামনে ওদেরকে আটকাইছে। তখন ওরা গাড়ি চেক করতেছিল এবং সোহেলকে নাকি অ্যারেস্ট করবে এইভাবে। তখন আমি কথা বললাম আমার নিজের পরিচয় দিয়ে যে আমি কোথায় কর্মরত আছি তাদেরকে বললাম। বলার পরে আমার ছোট ভাই এই পরিচয় দেওয়ার পর তারা আর কিছু বলেনি, ওকে বাসায় যাওয়ার সুযোগ করে দিয়েছে। এরপরে তো সোহেল বাসায় গিয়ে বাকি চিকিৎসা নিয়েছে। হ্যাঁ, সোহেল যে ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিল এটা আমি জানতাম। তারপরেও একজন গুলিবিদ্ধ মানুষ চিকিৎসার জন্য কাতরাচ্ছে, তো পুলিশের বাইরেও তো আসলে আমরা একজন মানুষ, তো একটা মানুষের উপকারের জন্য তখন দাঁড়িয়ে আসবো, এটাই স্বাভাবিক। এবং আমি জানা সত্ত্বেও তাকে সে সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। এই আন্দোলন চলার সময় তো আমরা আসলে পুলিশকে এতভাবে ঘৃণা করতাম যে আসলে মনে করতাম যে পুলিশ মনে খুব বাজে একটা জিনিস বা একটা মানুষ বা এরকম একটা মানে বিভ্রান্তি সবার মধ্যে সৃষ্টি হতো। কিন্তু যখন পুলক ভাই আমার বিষয়গুলোতে হেল্প করলো, আগায় আসলো, পরে ভাবলাম যে আসলে সব পুলিশই কিন্তু এক না, কারণ এর মধ্যে যে মানবিক আছে এই জন্যই পৃথিবীটা আমাদের টিকে আছে। এরকম অনেক মানবিক পুলিশ সেদিন ছিল বিধায় কিন্তু জুলাই আগস্টের যে সফল হইতে পারছে। আসলে প্রতিবাদ বললে ভুল হবে, প্রতিবাদ না, এটা আমার একটা কর্তব্য আমি মনে করেছি। একজন রক্তাক্ত মানুষ, সে গুলি খেয়ে রাজপথে পড়ে আছে, তাকে একটা নতুন জীবনের জন্য সে আমার কাছে ফোন করেছে, তার চিকিৎসাটা হওয়া দরকার। এই দায়িত্ববোধের জায়গা থেকেই আমি সেদিন তার পাশে দাঁড়িয়েছিলাম। না, রাষ্ট্র থামাতে চেয়েছিল না, একটা অজানা ভয় ছিল, কিন্তু আমি ভীত ছিলাম না। সন্দেহ এবং একটি অজানা আতঙ্ক ছিল, কিন্তু যদি বিবেকে সাহস থাকে তাহলে রাষ্ট্র মাথা নিচু করে। এই সম্পর্কটা আসলে নিজের ফ্যামিলি থেকেও বেশি একটা সম্পর্ক তৈরি করছে, কারণ দূর সময়ে যাকে পাওয়া যায় তিনি তো ফ্যামিলির থেকেও বড় বিষয়, এটাই আমি মনে করি। তাতে আমাদের এই 4 আগস্টের পর থেকে ওনার সাথে আমার সম্পর্কটা অনেক গভীরে, এবং তার থেকেও আরও আগে থেকেই আমার সম্পর্কটা ছোট ভাই বড় ভাইয়ের মতো ছিল। ওনার ওখানে আমি যাইতাম, উনি আমার স্নেহ করতো, আদর করতো, এই দিক থেকেই ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল আর কি। আমি 2002 সালে আমার এলাকায় যখন আমি আমার ইউনিয়নের কোষাধ্যক্ষ সম্পাদক ছিলাম বিএনপি ছাত্রদলের, এরপরে আমি 2004 সালে মুভ করি ঢাকায়। এরপরে আপনার
তারপরে রাজনীতিতে ওইভাবে সক্রিয়ভাবে আমার করা হয় নাই পারিবারিক সমস্যার কারণে। তবে আমি মন থেকে দলকে সাপোর্ট করছি বা বিভিন্নভাবে যেখানে যেখানে দলের প্রোগ্রাম আমার সময় মতো আমি এখানে অ্যাটেন্ড করছি বা এরকম অনেক কিছু করছি আর কি। এখানে জুলাই আন্দোলনটা শুধু ছাত্ররাই করে নাই, এখানে আপনার সারা বাংলাদেশের মানুষ এখানে কেউ মন থেকে কেউ বিভিন্নভাবে সহযোগিতার কারণেই কিন্তু আমরা স্বাধীনতাটা খুঁজে পেয়েছি। নাইলে কিন্তু এই স্বাধীনটা খুঁজে পাইতাম না। আজকের যে স্বাধীনটা আমরা স্বৈরাচার মুক্তর যে স্বাধীনটা, সবাই যদি সহযোগিতা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা থেকে শুরু করে বাবা মা থেকে শুরু করে সবাই আমাদেরকে সাপোর্ট করেছে। আমি ব্যক্তিগত জীবনে আমার ভাইয়ের সাথে বিজনেস করি, আর বাকি সময় আমি যতটুকু পারি দলকে সময় দিই, আর আদার্স এই ঘোরাফেরা করি এই আর কি। আসলে আমি মূলত ভাই শুধু ব্যবসাটাকে করতো, পুরাটাকেই আমি হ্যান্ডেলিং করতাম। এটা হওয়ার পর থেকে মানে ব্যবসা এমন একটা সিচুয়েশনে চলে গেছে, কারণ আমি তো প্রায় 7-8 মাস, প্রায় 10 মাসের মতো অসুস্থ। আমি তো এখনও অসুস্থ, মানে আমার পায়ে এখনও রড আছে, এখনও রড বাইর করা হয় নাই। তো সেভাবে আমাদের ব্যবসার যেভাবে রান ছিল সেই রানটা আর নাই, মানে অর্থনৈতিক দিক থেকে অনেক সমস্যার মধ্যেই আছি আর কি। আসলে এই অভিজ্ঞতা তো আসলে কি বলবো, এখানে অভিজ্ঞতা কি শিখিয়েছে, এখানে অনেক কিছু শিখাইছে। শিখিয়েছে বলতে আপনার রাষ্ট্র বদলাবে না, কিন্তু মানুষগুলা হয়তো বদলাচ্ছে, এটা আমাকে শিখিয়েছে। কারণ আমরা চাচ্ছি যে সবাই যেন ভালো থাকি, ডাল ভাত খেলে সবাই খাবো, গোস্ত দিয়ে ভাত খেলে সবাই খাবো, এরকম একটা সিচুয়েশনের জন্য এই মূলত আন্দোলনটা করতেছি। কিন্তু আন্দোলনের পরে যে অবস্থানটা দেখতেছি আমি, সেটাতে তো আসলে একরকম না। হ্যাঁ, আমরা তো মূলত বিশেষ করে আমি মূলত আন্দোলনটা করেছিলাম, আমরা বেশি কিছু চাই না। আমরা যে 5টা মৌলিক চাহিদা, আমাদের যে 5টা মৌলিক, এই 5টা মৌলিকের মধ্যে একটাও তো আমরা পাই না, কিছুই এখান থেকে দেখতেছি না। যে যেভাবে মানে যাকেই এই ক্ষমতা দিচ্ছে তারাই লুটপাট করতেছে, তারাই একই স্বৈরাচারের মতো আচার ব্যবহার করতেছে। তাইলে এই আন্দোলনটা করে আমাদের কি লাভ হলো? আমি এখানে খুব আপসেট এই বিষয়গুলোতে। রাষ্ট্র আসলে কতটা সহনশীল, কই কেউ তো আমার খবর নেয় নাই। যারা আজকে আমি দীর্ঘ 1 বছর হয়ে আসতেছে, কেউ আমার খবর নেয় নাই। এই দেশের জন্য যে আমরা জীবনকে উৎসর্গ করতেছিলাম, কেউ আমাদের আজ পর্যন্ত কোনো খবর নেয় নাই। আসলে যতদিন আমাদের মধ্যে মানুষত্ব বিরাজ থাকবে, ততদিন রাষ্ট্র এবং এই সমাজ তারা সবাই সঠিক মূল্যায়িত হবে এবং তখনই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।